অতীতের অবিরাম আসা যাওয়া, মাঝখানে কিছুদিন হাসি কান্নায় মেশানো জীবন কাটিয়ে যাওয়া, কোন অদৃশ্য পরিচালকের সুতোর টানে জীবন রাখতে কুশীলবরা নড়ে চড়ে, আবার একদিন বুদ্ধদের মতো মিলিয়ে যায়। জীবন কিন্তু বয়ে চলে নিরন্তর, অন্তহীন কালো স্রোতে ভেসে চলে জীবন এবং মৃত্যুর দ্বৈত ভূমিকার কুশীলতা। বাস্তব পৃথিবীর রঙ্গমঞ্চের সত্যিকারের অভিনেতা অভিনেত্রীদের জীবনে এই দোলাচল কতখানি জায়গা জুড়ে থাকে, তাদের জীবনের কতখানি দখল করে থাকেন তাদের কাছের মানুষরা। এই পৃথিবী বান্ধবীবাসের মায়া কাটিয়ে যখন মঞ্চ পর্দা সেই নক্ষত্র পাড়ি দেন আরো দূর নক্ষত্র লোকে, তিনি কি বেঁচে থাকেন অজস্র স্মৃতি ভারে ভারাক্রান্ত একান্ত প্রিয় মানুষটির হৃদয়ে, নাকি অজস্র গুণমুগ্ধের স্মৃতিতে আর তার সৃষ্টিতে, অথবা এই সব কিছুর মধ্যে? এইসব প্রশ্নের মধ্যে ঘুরপাক খেতে খেতে প্রবেশ করা গেল কলকাতার সহদারা ভূতিনী হাওড়ায়। গন্তব্যস্থল বাংলা চলচ্চিত্রের এক কালজয়ী সর্বজনপ্রিয় অভিনেতা, অসংখ্য বাংলা ছবিতে যার অভিনয় আজও আপামর মানুষের স্মৃতিতে অমলিন, প্রয়াত শিল্পী তুলসী চক্রবর্তী হাওড়ার বাড়ি। সেখানে শিল্পীর মৃত্যুর পর গত প্রায় ৩৫ বছর তার নিঃসন্তান স্ত্রী শ্রীমতী উষারানী চক্রবর্তী লড়াই করে চলেছেন জীবনের নানা প্রতিকূলতার সঙ্গে, সঙ্গে শুধু নিঃসঙ্গতা। এসেছি আপনার নিজের মুখে আপনার নিজের জীবনের কথা শুনতে। আপনার জীবনের অনেকখানি অংশ জুড়েছিলেন আপনার স্বামী, আমাদের সবার প্রিয় অভিনেতা প্রয়াত তুলসী চক্রবর্তী। আপনাদের বিয়ে কবে হয়েছিল? অনেকদিন আগে হয়েছে, মনে পড়ে যাচ্ছে।
তারপর একটু বেশি ছিল। আচ্ছা, আপনার পরিবার, তুলসীবাবুর পরিবার এবং আপনাদের বিয়ে বিষয়ে আমরা একটু জানতে ইচ্ছে করছি, যদি বলেন। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সামনাটা খুব কষ্ট ছিল। ওই যা করে বিয়ে হলো, হাতে বাড়ি ছিল, পারেনি কিছু, একটু খাটিয়েছিল, 5টা বাসন। উনি কিছু চাননি। আপনাদের পরিবারের বিষয়ে কিছু বলুন। জ্যাঠা কাকারা সব ছিল, কাকা জ্যাঠা সব ছিল, তেমন সব সাহায্য করেন, দেখেও নিত। সেদিন মায়ের বাচ্চা বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেছে, খুব কষ্ট হয়েছিল। মায়ের বাপ ছিল দাদু, সে দেখাশোনা করত, নিয়ম করে দেওয়া করে দিন চলছে। আপনাদের আদি বাড়ি কোথায় ছিল? আমার বাবু বাড়ি তো হয়েছে জেনে পুকুর, ওইখানেই জন্ম। এদের বাড়ি ছিল কৃষ্ণনগর, তবে ওরা ওখানে থাকতো না, ওই পুলিশরা একটা বাড়ি করেছিল, সেই বাড়িতে এসে থাকতো। তারপর ছেলে কি অসুখ বিসুখ করে, মা ছেলে মেয়ে কি করবে, সেই খরচা টর্চা করে বাড়ি ঘর বিক্রি করে দেয়। এরকম সময় আছে, আর কিছু জানি না। বিয়ে হয়ে গেল, যাও, তারপরে এখানে আত্মীয়রা ছিল, তারাই সব করণীয় করে বিয়ে খাওয়া দিয়েছে, দিয়ে আর কাটিয়ে রাখতেছে। কোথাও যেতে থাকছে। শ্বশুর বাড়ি ছিল, শ্বশুর করেছিল, শুনলাম দেবে কি কাজ করতে, তারপরে হঠাৎ মারা যায়। ওই ছেলেকে নিয়ে মা কলকাতায় চলে আসে, ও দেখি আত্মীয় ছিল, তার সঙ্গে কাকা বলতো, এইরকম শোনার কথা। তাও বিয়ে দিতে চাই না। আচ্ছা, কেন বিয়ে দেবেন না বলেছিলেন? ওই লাইনে চাকরি করতে, খেয়াটা ব্যস্ত করতো, তো সেই হচ্ছে না, বাবার দরকারে কাজ করতো। আপনার কথাই বলছিলেন? মানে মোটার মোটা বিয়ের পরে আপনারা তো কলকাতায় চলে এলেন, কোথায় প্রথম উঠলেন? কলকাতাতেই হয়েছে। আচ্ছা আচ্ছা, কলকাতায় কোথায় উঠলেন? পুকুর থেকে ট্রেন তুললেন। আচ্ছা, আত্মীয় ছিল তাদের বাড়িতে, তারা রাত বয়স। আচ্ছা, সেটা শুনলেন যে একটা ছোট্ট এতক্ষণ ঘরে 8 টাকা ভাড়া দিয়ে থাকতো, তখন তার রাস্তাটা ওই কোনো প্রকার কাঠটা ধরতো, আর ঘরে নিয়ে জায়গা ছিল না, ওই যাও করে কাটতাম। হাওড়ায় কত সালে এলেন? হাওড়ার সাল তো মনে নেই, তবে আষাঢ় মাস 17 মঙ্গলবার বাড়িতে ছিলেন? ওই বাড়িতে, ওই যায় যে বাড়ি ছিল, আচ্ছা আচ্ছা, তাদের বাড়িতে রাত ছিল। তারপর ওই ভাড়া বাড়ি করলো, আচ্ছা, ভাড়া বাড়িতে 5-6 বছর ছিল। তারপর এই বাড়িটা কিনা, এই বাড়িটা তারপরেই কেনা? তারপর কেনা বাড়ি এটা। আচ্ছা, তাও অনেক পয়সা করি খরচা হয়েছে, ভাঙা চোরা ছিল চারদিক, সে এসব করেছে, টাকাটা কম পড়ে গেল। তার মধ্যে খাওয়া গয়নাগাটি কিছু কিছু করেই ছিল, সংসার আসা যাওয়া ছিল তেমন সব। তারপরে 12 বছর থেকে গেছে এই বাড়িতে। তুলসীবাবু সবচেয়ে কাছের মানুষ ছিলেন আপনি। ওনার অভিনীত অনেক নাটক এবং ছবি তো নিশ্চয়ই আপনি দেখেছেন। কেমন লাগতো ওনার অভিনয়? ভালো লাগতো। বিয়ের আগে ওনার অভিনীত কোনো নাটক বা ছবি দেখেছেন? দেখেছি বাবু বাড়ি থেকে, ওই যুক্ত গৌরাঙ্গ, এরকম দেখেছি। আর বিয়ের পরে যেসব ছবি দেখেছেন নাম মনে আছে? একটা দুটো বলুন। ওই সবার উপর 74, তারপরে দেখেছি ওই সূত্রধীর রায়ের একটা কি বই, পথের পাঁচালী। হ্যাঁ, এই মানুষটি তো আমরা পর্দায় দেখেছি, খুব রঙ্গরস পেয়েছিলেন। বাড়িতেও করতে। আচ্ছা, বাড়িতেও ছেলে বুঝে লোকজন নিয়ে আসতো ছেলেরা। ওনার বাড়িতে কিভাবে কাটাতেন সময়? সবসময় থাকতো না বাড়িতে, ওই বাইরে গিয়ে বসতো, গল্প করতো।
কোনো ওনার কোনো নেশা ছিল না বাড়িতে, তাস খেলা এইসব কিছু? নেশা ছিল না, ওই দেখতাম পাটটা টানতো, মুখস্থ করতে বসে বসে। গাছপালা এইসব কিছু করতেন? গাছপালা ছিল, পাখি ছিল, আচ্ছা আচ্ছা। ছাদ ভর্তি গাছ ছিল ফুলের, ঢাকারি, সেই সব এই নিয়ে থাকা হতো। আর এমনি ওনার আমি তো শুনেছি যে উনি খুব ধর্মপ্রাণ ছিলেন, পূজার্চা করতেন। তুলসীবাবু খাওয়া দাওয়া করতে নিশ্চয়ই খুব ভালোবাসতেন। কি খেতে ভালোবাসতেন? এই ডাল ডাল, ডিম সেদ্ধ, আলু ভাতে, ঘি, মাছের ঝালটা বেশি খেত। আপনি নিজের হাতে রান্না করে দিতেন? আমি না, ওই যা করতে। আচ্ছা। কখনো স্বপ্ন করতেন শরীরটা খারাপ হলে, বেশিরভাগ সেই রান্না। আর শুটিং যাওয়ার সময় ওই সব দিন খাওয়া হতো না। আচ্ছা আচ্ছা। বাড়ি থেকে খাবার তৈরি করে দিতেন না? খাবার, হ্যাঁ, বলতো আমার আসতে দেরি হবে, তখন ওই হয়তো লুচি আলুর তরকারি করে দেওয়া, কৌটো করে নিয়ে। বিভিন্ন চরিত্রে আমরা তুলসীবাবুর অসাধারণ বর্ণময় অভিনয় দেখেছি। তো বাড়িতে কি উনি প্রস্তুতি নিতেন এর জন্য? হ্যাঁ, মুখস্থ করতে বসে বসে চেয়ারে হাওয়াতে। যে উপরে যে চেয়ারটা দেখলাম, ওই চেয়ারে করতো, এই চেয়ার কিনেছিল ঘরে বাড়িতে, তাতেও বসে করতো। আবার হয়তো কেউ এলো, তাদেরকে বললো তোমার ধরো, আমি মুখস্থ। ব্যবহৃত বহু জিনিসই তো দেখছি আপনি সযত্নে আজও রেখে দিয়েছেন। চশমা, শার্ট পরে যেত, আর শুটিং টুপি। চশমাটা দেখছি, চশমা ছাড়া তিনি দেখতে পেতেন না? পেত, পড়া টড়া অসুবিধা হতো, তার জন্য চশমা পরে যেত। আচ্ছা, শালও তো দেখছি। হ্যাঁ, শালও, শীতকালে শাল গায়ে দিয়ে যেত। আর এই কাঠি থাকা শোয়া সবই করতো। লাঠিটা নিয়ে বেরোতো মাঝে মাঝে, বা তাস খেলা ঝোঁক ছিল, দাড়ি কামিয়ে শুটিংয়েও যেত। এইরকম ভাবেই আসতো, আবার চলে আসতো বাড়িতে। আবার একটু হাসি আবার করতো ছেলেপুলেদের সঙ্গে। তখন তো আগেকার দিনে ছেলেটা বয়স্ক অনেকই করেছে, তারপরে পয়সা কম পেত। সত্যজিৎ পরেশ পাথরে আগাগোড়াই পাঠ ছিল, অনেকটাই করেছে। বইটাও মনে পড়ে, একটু একটু দেখেছি তো। তা এখনো তো ছবি দেখলে মনে হয় না মরেছে, মনে হয় আসছে। বাড়িতে একটা নেশার মতন হয়ে গেছে আমার, মনে হয় আসছে যাচ্ছে। সবাইকেই তো একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়। এত বড় অভিনেতা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, শেষ দিনটার কথা আপনার মনে আছে? একটু বলুন না। শেষ দিনটা মানে আমার তো মুখে কথাই নেই, আমি ওখানে চুপ করে বসে, চুপে ধরলেই লোকজন খালি আসছে এক এক করে দেখতে, হাঁ করে। দু চারজন তারা লোক মরা ছিল, ফটোটা তুললো।
জিনিসপত্র তুলে নিয়ে গেল, তারপর তারাই আবার কি মনে হলো ছবি তুলবে। আচ্ছা, সময়টা আপনার মনে আছে? ঠিক কটার সময় শেষে গ্রেফতার করলেন? বেলা 3টা। ও তো ওইটা হয়ে গিয়ে বুকটা বন্ধ হয়ে গেল, তো পেটে বললো, পেটে ভেতরে লিভার পচে গেছে বললো, সেইটাই মুখ দিয়ে দিয়ে করাতো নাড়ের মধ্যে কালো অন্ধকার। কি হয় আমার যা হওয়ারটা হয়ে যায়। বছর আমাদের ছেড়ে চলে গেছে। এই দীর্ঘ সময় আপনি একাকী সংগ্রাম করে চলেছেন। আমাদের ইচ্ছে করছে আপনার এই লড়াইয়ের কথা, সংগ্রামের কথা জানতে। একটু বলুন। মারা যাওয়ার পথে খুবই কষ্ট যাচ্ছে, খুব কষ্ট। কোনোদিন জুটতো, কোনোদিন জুটতো। এই মধুবাবু ওরা ছিল, ওরা পাশেই ওদের বাড়ি যেতাম, চাইতো, ওরা দিত, ওরাই সেই থেকেই দেখছে। 35 বছর ধরে আমার খুব কষ্ট যাচ্ছে এখন, আর সাহায্য কেউ করতে আসেনি। 2-1 থেকে ধার দাও, আবার পয়সা কিছু করি। শিল্পীটাকে খালি ওই উত্তমের ইয়ে থেকে ওই 200 টাকা করে, আগে 100 দিত, তারপরে ওদের মধ্যে আবার কি হয়েছে জানি, বন্ধ হয়ে গেল। তারপরে আবার মনে কোর্ট মামলা আরম্ভ হলো, কপাল খারাপ হলে সবই হয়তো সে হওয়ার কি আবার মন্টন হয়ে গেছে, এখন 200 টাকা করে দেয়। আর কোথায় যায় না, কোন অফিসে একটা 50 টাকা দেয় বলে, কোথায় একটা কি হবে, টাকায় হয়। ঠাকুর দেবতা আছে, বামনের পুজোর দক্ষিণে আছে, ওই চলছে, খুব চলছে। দেনাও হয়েছে, এমনি যে মিডল টেবিল যা পেয়েছিল সেসব আমার অভাব কষ্ট করলো, আর কেউ সাহায্য করতো না। তাও 2-3টে থিয়েটার জায়গা ঘুরেছি, তখন কেউ সাহায্য করেনি। তো কি করবো, সংসারে থাকতে গেলে খেতে তো একবেলা হবে, আর কোনোদিন হতো, কোনোদিন হতো না। এরকম করে চললো। আর ঘটি বাটি বাসন অনেক জিনিস ছিল, সবই ওই বিক্রি করে করে দেয়। মেডেল কি একটু আছে এখন? মেডেল একটা আমি তো বিক্রি করি। তারপরে ভয়, খালি ভয় পেতে বলে চোর ঢুকবে করে জানি, আর তাও চুরি করে নিয়েছ। 2টো আংটি ছিল ওখানে। আমার বড় যা যখন মারা যায় এখানে, বাস্কের উপর আংটি ছিল 2টো, তাও নিয়ে চলে গেছে। আমার সঙ্গে তো ঠাকুর কথা বলবি না, যতই ডাকো। এখন বাঁচতে যা কষ্ট যাচ্ছে না, আর ভালো লাগছে না। রূপকথার এক নায়ক পেয়েছিল পরশপাথরের সন্ধান, যার ছোঁয়ায় সব কিছু শোনা হয়ে যায়, যে শোনায় কেনা যায় অঢেল পার্থিব সুখ। আমাদের কারো কি জানা আছে এমন পরশপাথরের সন্ধান, যার পরশে উষা দেবীর জীবন হয়ে ওঠে আলোক?
যার স্বামী মানুষকে দিয়ে গেলেন অনাবিল আনন্দের ভাঙ্গা, যার উষা নামেতেই আলোকোজ্জ্বল বর্ণচ্ছ্বাস, এত ধূসর বিবর্ণ মলিন তার জীবন, এ যেন বিশ্বাস করতেই মন চায় না। কুসুমী একা, আমারও একা, এই আকাশের মতো অথবা ঈশ্বরের মতো একা। একটি মাত্র পাওয়া জীবনকে মানুষ চায় নানা বর্ণে রঞ্জিত করতে, প্রতিটি মুহূর্তকে সঞ্জীবিত করতে। কিন্তু উষাদেবীর জীবনে আজ আছে শুধু নির্মম শূন্যতা। তিনি অপেক্ষায় আছেন সর্বদুঃখ হর চিরশান্তির দেশের দাপের অপেক্ষায়। আজ আমাদের মধ্যে কি একজনও নেই তার পাশে দাঁড়ানোর মতো, যার প্রসারিত হাতের দিকে তাকিয়ে উষাদেবী বলতে পারেন, হে মহাজীবন, তুমি যেমন নিয়েছ অনেক, দিয়েছ তার চেয়ে অনেক অনেক বেশি।